তোমরা যারা ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি ক্লার্কশিপ, ডাব্লিউবিপি, কেপি, মেন্স এবং যে যে পরীক্ষাতে ইংলিশগুলো রয়েছে সেই পরীক্ষাগুলো অ্যাটেন্ড করছো, যদি ভেবে নাও যে ইংলিশ ভোকাবুলারির উইকনেসটাকে নিয়ে পরীক্ষাটাকে ড্যাং ড্যাং করে পাশ করে যাবে, অনেস্টলি আই এম স্পিকিং, অতটা সহজ হবে না। সো গ্রিন হাউস একাডেমির স্পেশাল এই ভার্সনটা বা সিরিজটা, এটা স্পেশালি কাদের জন্য? যাদের সমস্যা হচ্ছে ভোকাবুলারি। ভোকাবুলারি পড়তে গিয়ে ম্যাক্সিমাম স্টুডেন্টদের যে সমস্যাটা হয় যে তোমরা দেখা গেলো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন তোমরা 400 পিস পড়ছো, ফ্রেজাল ভাব পড়ছো একসঙ্গে হয়তো 200, এগুলো পরপর পরপর পড়তে গিয়ে তোমাদের একটা তীব্র অনীহা তৈরি হয়, অ্যাকচুয়ালি বোরিং ভোকাবস। চেষ্টা করব এই গ্রিন হাউস একাডেমির এই ইংলিশ এক্সপ্রেসে, আমরা এক্সপ্রেসের গতি বেশি রাখবো না, বাট এই ইংলিশ এক্সপ্রেসে 1 থেকে 30টা ক্লাসের মধ্যে, অর্থাৎ লাস্ট যেটা পাবে তোমরা দ্য ইংলিশ এক্সপ্রেস 30, সমস্ত পরীক্ষা স্পেশালি ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি, ক্লার্কশিপ প্রিলিমিনারি, ডাব্লিউবিপি, কেপি মেন্স, মিসলেনিয়াস, এসএসসির যে সমস্ত সেগমেন্ট, স্পেশালি সিএইচএসএলটা আমাদের টার্গেট। তো সমস্ত এক্সামের যে ভোকাবস পোর্শনটা সেটাকে খুব ভালোভাবে কভার করার, প্রত্যেকটা ইংলিশ এক্সপ্রেসে আমরা 5টা করে টপিকের 30 করে কোশ্চেন সলভ করব এবং টার্গেট দেব তোমাদের এই 30 কোশ্চেন্স 1 সপ্তাহের মধ্যে কমপ্লিট করে ফেলতে। অ্যাকচুয়ালি 30 ইন্টু যদি প্রত্যেকটা টপিকের উপরে আমরা 30টা করে কোশ্চেন রাখি এবং 5টা টপিক থাকে, তাহলে মোটামুটি তোমরা 150টা টপিক পেয়ে যাচ্ছ 1 সপ্তাহে কমপ্লিট করার জন্য। গাইড করব তোমাদের সেইভাবেই, যাতে করে তোমরা এটা মেমোরাইজ খুব ভালোভাবে করতে পারো। সো 5 ভোকাবুলারি টপিকস টুগেদার আমরা এগোবো। তো চলো এই সেগমেন্টটা নিয়ে আমরা শুরু করি, ভাই প্লিজটা নিয়ে শুরু করি। নাও ইংলিশ উইল বি ইজি। প্রথম যে টপিক, দ্য ইংলিশ এক্সপ্রেস 1 এর, যেটাকে আমরা শর্টে বলবো টি1 এর প্রথম যে টপিক সেটা হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। ফার্স্ট কোশ্চেন দেখো, ওয়ান হু নোজ মেনি ল্যাঙ্গুয়েজেস, একজন ব্যক্তি যার অনেক ভাষা সম্পর্কে জ্ঞান আছে বা জানে, তাকে কি বলা হয়? তাকে বলা হয় পলিগ্লট বা লিঙ্গুইস্ট, বলা হয় ভাষাবিদ। নাম্বার 2, ওয়ান হু স্পিক্স 2 ল্যাঙ্গুয়েজেস, যে দুটো ভাষায় কথা বলে, দ্যাট ইজ বাইলিঙ্গুয়াল। মনে রাখবে কোনো শব্দে যদি বাই কথাটা থাকে তাহলে সেটা ডিনোট করে 2 কে। যেমন আমি যদি বলি বাইসাইকেল, বাইনাকুলার যদি বলি, বাইমান্থলি যদি বলি, বাইমান্থলি যদি বোঝাই তাহলে অবশ্যই সেটাকে বোঝাই হচ্ছে দ্বিমাসিক। সো বাই কথাটা থাকার অর্থ 2, বাইলিঙ্গুয়াল মানে তাহলে 2 ল্যাঙ্গুয়েজেস যিনি জানেন, আর যদি অনেক যিনি জানেন তিনি হচ্ছেন পলিগ্লট বা লিঙ্গুইস্ট। 3 নম্বরে চলে যাব, ওয়ান হু ইজ আনএবল টু পে হিজ ডেপ্ট, একজন ব্যক্তি যে নিজেকে দেউলিয়া বলে ঘোষণা করেছে, আর ডেপ্ট মানে হচ্ছে ধার বা ঋণ, তাহলে একজন ব্যক্তি নিজেকে যিনি দেউলিয়া হিসেবে ঘোষণা করেছেন তাকে বলা হচ্ছে কি ইনসলভেন্ট। এটার আরেকটা সিনোনিম তোমরা মনে রাখবে, খুব আসে, সেটা হচ্ছে ব্যাংক্রাফট। একজন যদি তার ধার শোধ করতে অসমর্থ হন এবং পরিষ্কারভাবে তিনি ঘোষণা করেন যে আই এম ব্যাংক্রাফট, আই এম ইনসলভেন্ট, তখন আমরা এই শব্দ দুটো ব্যবহার করব। চলে যাব কোশ্চেন নাম্বার 4-এ, ওয়ান হু লিভস হিজ কান্ট্রি টু সেটেল এলসেয়ার, নিজের দেশ ছেড়ে চলে যাচ্ছেন অন্য একটা দেশে থাকবেন বলে। তাহলে নিজের দেশ ছেড়ে যখন অন্য দেশে যাচ্ছে, নিজের দেশ থেকে উনি কি করছেন? এক্সিট করছেন। যদি এক্সিট করে খুব কনফিউশন হয় কিন্তু ইমিগ্র্যান্ট আর ইমিগ্র্যান্টের মধ্যে, নিজের দেশ যেহেতু ছাড়ছে, এক্সিট করছে, দেখো ই দিয়ে শুরু হচ্ছে এক্সিট, তাহলে কি মনে রাখবে? দিস ইজ ইমিগ্র্যান্ট। অ্যান্ড যদি এমনটা হয় এক্সিট থেকে এসছে ইমিগ্র্যান্ট, যদি এমনটা হয় একজন ব্যক্তি কোনো ফরেন কান্ট্রি থেকে, ওয়ান হু কামস অ্যাজ এ সেটলার ইনটু এ ফরেন কান্ট্রি, তখন তাকে বলা হচ্ছে কি ইমিগ্র্যান্ট। অর্থাৎ যিনি কোনো ফরেন কান্ট্রি থেকে অন্য একটা দেশে আসছেন, তখন তাকে বলা হচ্ছে ইমিগ্র্যান্ট। ইমিগ্র্যান্টটাকে কি মনে রাখবে? আই, আই মানে আয়, আমাদের দেশে আয়। সো আমি যখন এক্সিট করছি, আই এম দা ইমিগ্র্যান্ট
এমিগ্রেন্ট, এবং অন্য কেউ যখন আমাদের দেশে আসছে তখন তাকে বলবো আমরা ইমিগ্রেন্ট। কনফিউশন ক্লিয়ার? 6 নম্বরে যাব আমরা। ওয়ান হু রিসাইডস ইন আ কান্ট্রি অফ হুইচ ওয়ান ইজ নট সিটিজেন। একজন সেই দেশে বসবাস করছে যে দেশের তিনি নাগরিকই নন, তখন তাকে অবশ্যই বলবে অ্যালিয়েন। আমরা আরেকটা কথা ব্যবহার করি, ফরেন বা ফরেনার। ওকে, সো মুভ অন টু দ্য 7। ওয়ান হু লিভস এট দ্য সেম টাইম অ্যাজ অ্যানাদার। দুজন ব্যক্তি একই সময়ে রয়েছেন, তাকে কি বলা হচ্ছে? কন্টেম্পোরারি বা সমসাময়িক। যেমন আমি বলতে পারি যে রবীন্দ্রনাথ ওয়াজ contemporary of গান্ধীজি। একই সময়ে এনারা তাদের জীবিতকালটা কাটিয়েছেন। ওয়ান হু ক্যান নাইদার রিড অর রাইট। পড়তেও পারে না, লিখতেও পারে না, তাকে কি বলা হবে? ইলিটারেট, নিরক্ষর। আর ঠিক এর অপোজিট যদি বলি তাহলে সেটা হবে লিটারেট। এই যে কোনো একটা শব্দের আগে যখন আমরা বসাচ্ছি ইল কথাটা, বা কোনো একটা শব্দের আগে আমরা আই এম, যেমন পসিবল, ইম্পসিবল, লিটারেট, ইলিটারেট বসাচ্ছি, অর্থাৎ কোনো শব্দের আগে যখন কোনো একটা এক বা একাধিক ওয়ার্ড বসছে তখন আমরা কিন্তু সেটাকে বলছি প্রেফিক্স। তাহলে এখান থেকে দুটো কনসেপশন তো আমাদের একটু বলে দিই, একটা হচ্ছে প্রেফিক্স আর একটা হচ্ছে সাফিক্স। যদি কোনো শব্দের আগে বসে এক বা একাধিক লেটার তখন তাকে বলা হবে প্রেফিক্স, আর যদি পরে বসে তাহলে সাফিক্স। প্রেফিক্স কি করে মনে রাখবে? পি আর ই, প্রি মানে হচ্ছে পূর্বে। তাহলে এখানে প্রেফিক্স কোনটা? ইলিটারেটের ইল, ইম্পসিবলের ইম। পরে যাব আমরা কোশ্চেন নাম্বার 9-এ। ওয়ান হু স্পেন্ডস ওয়ান্স মানি ইন অ্যান এক্সট্রাভ্যাগান্ট ওয়ে। একজন যিনি তার টাকা পয়সা খরচ করেন এক্সট্রাভ্যাগান্ট ওয়েতে, তখন তাকে কি বলা হচ্ছে? প্রডিগাল বা স্প্লেন্ডিথ্রেট, অমিতব্যয়ী। অর্থাৎ টাকা পয়সা খরচ করার সময় যার কোনো হুঁশ থাকে না, প্রচুর পরিমাণে যার পকেট খরচ রয়েছে। ওয়ান হু ইজ ভেরি কেয়ারফুল ইন স্পেন্ডিং মানি, কিন্তু ঠিক অপোজিটটা কি? একজন যে প্রত্যেকটা টাকা অত্যন্ত হিসাব করে খরচ করে, হি ইজ ভেরি কেয়ারফুল, তখন তাকে বলে ফ্রুগাল বা পার্সিমোনিয়াস, যাকে বলা হয় মিতব্যয়ী। 11, ওয়ান হু লিভস অ্যালোন। একজন ব্যক্তি যিনি একদম একাকী বসবাস করেন, সকলের থেকে দূরে, তাকে বলা হচ্ছে রিক্লিউজ বা নিঃসঙ্গ। নেক্সট 12, ওয়ান হু ইজ সেন্ট অন আ মিশন ইউজুয়ালি অফিসিয়াল। তাহলে একজন কোনো একটা অফিসিয়াল মিশনে যদি যান বা তাকে পাঠানো হয় তখন সেই পার্সনকে বলা হবে এমিসারি। যেমন এক একটা কান্ট্রি অন্য একটা দেশে যখন তার দেশে থেকে কোনো একজন ব্যক্তিকে পাঠান তখন সেই ব্যক্তিটাকে কি বলছি আমরা? এমিসারি। কোশ্চেন নাম্বার 13, ওয়ান হু ইজ ইনডিফারেন্ট টু প্লেজার অর পেন। একজন ব্যক্তি যিনি যন্ত্রণাকেও যেমন ভাবে দেখেন প্লেজারকেও সেই একই রকম ভাবে দেখেন। ইনডিফারেন্ট, ইনডিফারেন্ট কথাটার অর্থ হচ্ছে উদাসীন। মনে রাখবে উদাসীন কথাটা কিন্তু আলাদাভাবেও আসে। উদাসীনের যদি সিনোনিম বলি, ইনডিফারেন্টের যদি সিনোনিম বলি তাহলে কি মনে রাখবা? ক্যালাস। সো ক্যালাস মানে হচ্ছে উদাসীন। আর যে ব্যক্তি প্লেজার এবং পেইন দুটোর প্রতি সম্পূর্ণরূপে উদাসীন থাকেন তাকে বলা হচ্ছে স্টয়িক, সুখ দুঃখে উদাসীন। নেক্সট, ওয়ান হু মেক্স অ্যান এলোকুয়েন্ট পাবলিক স্পিচ। একজন ব্যক্তি যিনি অসাধারণ বক্তৃতা দেন তাকে কি বলা হয়? অরেটর বা সুবক্তা। ওয়ান হু ডাইজ ফর এ নোবেল কজ। একজন ব্যক্তি যিনি একজন মহান উদ্দেশ্যে দেশের জন্য শহীদ হন
মারা যান, স্যাক্রিফাইসেস, ওয়ান হু স্যাক্রিফাইসেস হিজ লাইফ, তখন তাকে বলা হয় মার্টার। স্পেলিংটা তোমরা খেয়াল রাখবে, মার্টার মানে হচ্ছে শহীদ। 16 নাম্বার, ওয়ান হু অ্যাবান্ডন্স হিজ রিলিজিয়াস ফেইথ। একজন ব্যক্তি যিনি, এখানে অ্যাবান্ডেন্স শব্দটা একটু ভুল আছে, ওকে, হু অ্যাবস্টেইন করো, অ্যাবস্টেইন মানে হচ্ছে বিরত থাকা বা পরিত্যাগ করা। একজন ব্যক্তি যে পরিত্যাগ করেছেন তার রিলিজিয়াস ফেথকে, তার ধর্মীয় বিশ্বাসকে, তখন তাকে কি বলা হয়? অ্যাপোস্টেট বা স্বধর্মত্যাগী। ওয়ান হু কোশ্চেনস অ্যাবাউট দ্য ট্রুথ অফ এস্টাবলিশড ফ্যাক্টস। একজন ব্যক্তি সমাজে যা কিছু প্রচলিত আছে, প্রতিষ্ঠিত আছে, এস্টাবলিশড ফ্যাক্টস, প্রতিষ্ঠিত ফ্যাক্টস রয়েছে, তার বিরুদ্ধে প্রশ্ন তোলেন, তখন তাকে কি বলা হয়? স্কেপটিক। অ্যাকচুয়ালি স্কেপটিকটা অন্য দিক থেকেও সত্যি, সন্দেহবাদী তাকেই বলে যে প্রত্যেকটা সিচুয়েশনেই কোনো না কোনো রকম ভাবে তার মনের মধ্যে ডাউট তৈরি হয় বা সেই ডাউটটা সে রেইজ করে। 18, ওয়ান হু হ্যাজ দ্য বিলিভ ইন গড। একজন ব্যক্তি যার ভগবানের প্রতি বিশ্বাস আছে, তখন তাকে কি বলা হবে? থেইস্ট। মনে রাখবে, থেইস্টের আগে যদি আমরা এ বসাই, অর্থাৎ প্রেফিক্স হিসাবে যদি এ বসাই, তখন তাহলে হয়ে যায় অ্যাথেইস্ট। যদি ভগবানে বিশ্বাসী বলে পজিটিভ, তাহলে থেইস্ট। ভগবানে অবিশ্বাসী বললে নেগেটিভ, দ্যাট ইজ অ্যাথেইস্ট। তাহলে 19 নম্বর কি হলো? ওয়ান হু হ্যাজ নট এনি বিলিভ ইন গড। একজন ব্যক্তির যার ভগবানের প্রতি কোনো বিশ্বাস নেই, তাকে বলা হচ্ছে অ্যাথেইস্ট। আ পারসন who believes that God may exist or may not। একজন ব্যক্তি যে বিশ্বাস করেন যে ভগবান থাকতেও পারে নাও পারে, দ্যাট মিনস ওই ব্যক্তিটি হচ্ছেন ডাউটফুল অ্যাবাউট দ্য এক্সিস্টেন্স অফ গড, গডের এক্সিস্টেন্স সম্পর্কে। তো সেই ব্যক্তিকে কি বলা হবে? অ্যাগনস্টিক বা ভগবানের অস্তিত্বের বিষয়ে সন্দিহান। এখানে একটা শব্দ আমি তোমাদেরকে বললাম, আমি একই সঙ্গে সঙ্গে ভোকাবসের বাদবাকি টপিকগুলো আলোচনা করতে করতে যাব। তোমরা অবশ্যই খাতা পেন নিয়ে বসবে, যাতে করে এক্সট্রা যে ইনফরমেশনগুলো আমি বলছি সেগুলো যাতে করে তোমরা পয়েন্ট আউট করে নিতে পারো। তো এক্সিস্ট কথাটা যদি আমি বলি, এটা হচ্ছে ভার্ব, এর নাউন ফর্ম কি? এক্সিস্টেন্স, ইটস আ নাউন। 21, হুইচ ইজ অ্যাবাউট টু হ্যাপেন। এমন একটা বিষয় যেটা ঘটতে চলেছে, বুঝতে পারছো যে মে হ্যাপেন। সো ইমিনেন্ট, ইমিনেন্ট মানে হচ্ছে আসন্ন। 22, অ্যাবাউট টু হ্যাপেন, দ্যাট হুইচ প্রডিউসেস দ্য ডিজায়ার ইফেক্ট। তুমি একটা কোনো কিছু চাইছিলে, কাজ করছিলে, সেই কাজের যে আকাঙ্ক্ষিত ফল, সেটা যেটা প্রডিউস করতে পারছে, তখন তাকে বলা হচ্ছে কি? সেই কাজটাকে ইফিকেশিয়াস বা নিশ্চিতভাবে ফলপ্রদ। 23, বিয়ন্ড দ্য পাওয়ার অফ নেচার। যদি প্রকৃতির বা লজিকের বাইরে যদি কিছু ঘটে, তখন তাকে বলা হচ্ছে সুপার ন্যাচারাল। সামথিং হুইচ ইজ নট ন্যাচারাল, স্বাভাবিক নয়, অস্বাভাবিক বা প্রকৃতি বিরুদ্ধ। অ্যাবনর্মাল ফিয়ার অফ ওয়াটার। কোনো ব্যক্তির যদি, নর্মালি সাধারণত যদি কোনো বিড়াল, কুকুর ইত্যাদি প্রাণীরা কামড়ায়, তখন সেই ব্যক্তির যে রোগটা দেখা দেয়, দ্যাট ইজ হাইড্রোফোবিয়া বা জলাতঙ্ক। অ্যাবনর্মাল ফিয়ার অফ ওয়াটার, জল হইতে আতঙ্ক, হাইড্রোফোবিয়া। মনে রাখবে, ফোবিয়া কথাটার অর্থ হলো আতঙ্ক। যে কোনো কিছু থেকে ভয় বা আতঙ্ক হলে পারে, সেটা অবশ্যই ফোবিয়া। 25, abnormal fear of being in an enclosed or narrow place। যদি, এটা ডাব্লিউবিসিএস এ বেশ কয়েকবার অ্যাপিয়ার্ড হয়েছে, ডাব্লিউবিসিএস এর পিডিতে, যদি কোনো একটা আবদ্ধ স্থানে থাকার জন্য কারোর মনের মধ্যে অস্বাভাবিক ভয় তৈরি হয়, তখন তাকে বলবো আমরা ক্লাস্ট্রোফোবিয়া। ঠিক এর উল্টোটা হচ্ছে অ্যাবনর্মাল ফিয়ার অফ বিং ইন ওপেন স্পেস। ওপেন স্পেসে থাকার ফলে যদি কারোর ভয় লাগে, দ্যাট ইজ কল্ড অ্যাগ্রোফোবিয়া। 27, ইন্টেন্স ডিসলাইক অর ফিয়ার অফ ফরেনার্স অর স্ট্রেঞ্জার্স। কোনো ব্যক্তির যদি ফরেনার বা স্ট্রেঞ্জার্সের দ্বারা অত্যন্ত ভয় লাগে, অচেনা ব্যক্তি দেখলেই ভয় লাগে, তখন তাকে বলা হবে এক্সেনোফোবিয়া, নয় xenophobia। ওকে,
স্পেলিংটা মনে রাখবে। ফোবিয়া মানে আমি ইতিপূর্বেই বলেছি, ফোবিয়া মানে ফিয়ার বা ভয়। 28, আ সারপ্রাইজিং অর ম্যাজিক্যাল চেঞ্জ, হঠাৎ করে যদি কোথাও এমন কিছু পরিবর্তন হয় যে পরিবর্তনটা সামথিং সারপ্রাইজিং অ্যান্ড ম্যাজিক্যাল, তখন তাকে আমরা বলবো কি মেটামরফোসিস বা রূপান্তর। 29, প্র্যাকটিস অফ ফেভারিং ওয়ানস ওন রিলেটিভ, তুমি একটা কোনো কার্যক্ষেত্রে রয়েছো, সেই কার্যক্ষেত্রে তুমি যদি তোমার কোনো আত্মীয় বা খুব কাছের কাউকেই স্পেশাল প্রায়োরিটি দাও আনলফুলি, তখন তাকে বলা হচ্ছে নেপোটিজম বা পক্ষপাতিত্ব। সুশান্ত সিং রাজপুত তোমরা জানো মারা যাওয়ার পরবর্তী সময়ে নেপোটিজম কথাটা বলিউডের মধ্যে যে দারুণভাবে রয়েছে নেপোটিজমটা, সেটা নিয়ে বেশ জলঘোলা হয়েছিল। 30 এবং লাস্ট আজকের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের টপিক ইংলিশ এক্সপ্রেস ওয়ানে, মেড অর অ্যারেঞ্জড ফর এ পার্টিকুলার পারপাস অনলি। কোনো একটা, তোমরা যারা কনস্টিটিউশন পড়েছো তারা জানো যে অ্যাডহক কথাটা, কোনো একটা পার্টিকুলার পারপাসের জন্য বা উদ্দেশ্যের জন্য যদি কোনো কিছু করা হয় এবং সেই উদ্দেশ্যটা কমপ্লিট হয়ে গেলে পরে সেটা যদি কমপ্লিটলি ভেঙে দেওয়া হয়, নষ্ট করে দেওয়া হয়, তখন তাকে বলা হয় অ্যাডহক। অ্যাডহক মানে হচ্ছে ফর আ স্পেসিফিক পারপাস। যেমন তোমরা কনস্টিটিউশনে পড়েছো অ্যাডহক কমিটি, কোনো একটা কমিটি কোনো একটা স্পেশাল পারপাসের জন্য তৈরি হলো এবং তারপর সেই পারপাসটা মিটে গেলে পরে কমিটিটাকে ভেঙে দেওয়া হচ্ছে। এই গেল আমাদের ফার্স্ট ইংলিশ এক্সপ্রেসের অর্থাৎ টিইই 1 এর টপিক 1 এর 30টা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন।